মা, আর কতক্ষণ? আমার যে ক্ষুধায় খুব কষ্ট হচ্ছে। আজও কি কিছু না খেয়ে থাকবো? আর একটু ধৈর্য ধর মা, অল্প কিছু চাল আছে, এটা দিয়ে তোকে ভাত রান্না করে দি। তুই বরং তোর বাবার কাছে গিয়ে একটু বস। মিথিলা, আর কতক্ষণ ওকে মিথ্যা আশ্বাস দেবে? আমি জানি আমাদের ঘরে খাবার নেই। আমি একজন অপদার্থ বাবা। যদি ছোটবেলা থেকে এমন অসুস্থ না থাকতাম, তবে আজ পরের জমিতে কাজ করে অন্তত তোমাদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারতাম। কিন্তু ছোটবেলা থেকেই এই ঠান্ডা কাশির সমস্যা। 2 দিন ভালো থাকে, কি আবার 2 দিন খারাপ থাকে। কি করে তোমাদের কাজ করে এনে খাওয়াবো? তুমি নিজেকে দোষ দিও না, অসুস্থতা তো আর মানুষের হাতে নেই। সৃষ্টিকর্তা আমাদের এই পরীক্ষায় ফেলেছেন, নিশ্চয়ই এর থেকে বের হবার কোনো পথও তিনি বলে দেবেন। কি পথ মিথিলা? আমাদের নিজের কোনো চাষের জমি নেই। অন্যের জমিতে নাঙল ধরার মতো শক্তি আমার শরীরে নেই। চারদিকে শুধু অভাব আর অন্ধকার। আমাদের সম্বল বলতে আছে শুধু এই ভাঙা ঘর আর বাড়ির পাশের ওই পরিত্যক্ত পচা ডোবাডি। এ দিয়ে কি হবে আর? বাবা, ওই ডোবার জল তো খুব পচা। ওখানে শুধু মশা আর পোকা। ওটা দিয়ে আমাদের কি হবে? ঠিক বলেছিস বা। আহ, ওই ডোবাটা আমাদের দারিদ্রতার মতোই স্থির আর দুর্গন্ধময়। ওটা কোনো কাজেই আসবে না। মাঝে মাঝে মনে হয় আমাদের ভাগ্যটাও ওই ডোবার জলের মতো পচে গেছে রে, পচে গেছে। ওগো, তুমি সবসময় ওটাকে পচা ডোবা হিসেবেই দেখেছো, কিন্তু আজ কদিন ধরে আমি অন্য কিছু ভাবছি। ওই ডোবায় কি আমাদের বেঁচে থাকার পথ হতে পারে না? তুমি কি বলছো মিথিলা? যে ডোবায় মানুষ পা দিতে ভয় পায়, যেখানে শুধু কচুরিপানা আর আগাছা, তা আমাদের কিভাবে বাঁচাবে? তুমি কি ক্ষুধার জ্বালায় ভুল বকছো নাকি? না, আমি ভেবে চিন্তেই বলছি। জমি নেই বলে আমরা চাষ করতে পারছি না। এই পচা ডোবার উপর যদি আমরা একটা মাচা তৈরি করতে পারি, তবে সেখানে অন্য কিছু তো করা যেতেই পারে। মাচা করার মতো বাঁশ বা শ্রম কোনোটাই তো আমার নেই। আমি যে সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। তুমি চিন্তা করো না তো, আমি আছি তো তোমার সাথে। আমরা দুজন মিলেই কাজ করব। তুমি শুধু আমাকে পথ দেখিও। আমাদের রানীর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের শেষ চেষ্টাটুকু করতে হবে। আর এইভাবে অনাহারে বসে মরার চেয়ে লড়াই করে মরা অনেক ভালো। তোমার আত্মবিশ্বাস দেখে আমার বুকটা ভরে যাচ্ছে মিথিলা। সত্যি সত্যিই যদি ডোবা থেকে আমাদের মুক্তি মেলে, তবে তবে বুঝবো বিধাতা তোমার মাধ্যমে আমাদের ভাগ্য খুলে দিল গো। মা, আমরা কি তবে কাল থেকেই চাল বানানোর কাজ শুরু করব? হ্যাঁ রে মা, কাল সূর্য ওঠার সাথে সাথে আমরা আমাদের নতুন যুদ্ধের প্রস্তুতি নেব। ওই পচা ডোবাটি হবে আমাদের ভাগ্য বদলানোর হাতিয়ার। ওগো, তুমি চিন্তা করো না তো, আমার মন বলছে এবার এই ডোবা থেকেই আমাদের ভাগ্য বদল করতে পারবো। আচ্ছা, তুমি ঠিক কি করতে চাচ্ছ মিথিলা? আমাকে একটু বলো তো। শোনো, আমাদের যেহেতু কোনো জমি নেই, তাই চাষ করার মতো কোনো জায়গাও নেই। তাই আমি ভাবছি যদি এখানে মাচা করে লাউ চাষ করা যায়, তাহলে তো মন্দ হয় না। লাউয়ের দাম সারা বছরই বাড়তি থাকে বাজারে। লাউ চাষ হলে নিজেদেরও খাওয়া হবে, আবার বিক্রি করে সংসারও চলবে। কি বলো? তুমি তো খুব ভালো একটা চিন্তা করেছো মিথিলা। সত্যি, আমার মতো এমন একটা অপদার্থ অসুস্থ মানুষের পাশে তোমার মতন বুদ্ধিমান সংসারী বউ আছে বলেই হয়তো সংসারটা এখনো টিকে আছে গো, এখনো টিকে আছে।
কাজটা শুরু করি তো আগে আগে থেকে এত প্রশংসা করতে হবে না। মা, এখানে লাউ চাষ করতে পারলে আমরা লাউয়ের তরকারি খাবো, ভাজি খাবো, আর সব কিছুই খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, বিধাতা যদি আমাদের আশা পূরণ করে তাহলে আমাদের পেটে আর ক্ষুধা থাকবে না রে। মা, তুমি লাউগুলো ব্যাগে দিয়ে দেবে, আমি আর বাবা বাজারে নিয়ে বিক্রি করে আসবো। হ্যাঁ রে মা, তুই তো আমার হাতের লাঠি রে। তুই পাশে থাকলে আমি সব করতে পারবো, সব করতে পারবো। ও সিধু, এ কি কাণ্ড! এ কি কাণ্ড শুরু করেছো তোমরা? সাত সকালে এই পচা ডোবার দুর্গন্ধের মধ্যে স্ত্রীকে নিয়ে কেন নেমেছ? কোন গুপ্তধন পাওয়ার আশায় নাকি? না দাদা, গুপ্তধন নয়। ওই ডোবাটা তো পরিত্যক্ত পড়ে আছে, ভাবছি এখানে কিছু চাষ করা যায় কিনা। বলছ কি সিধু? লোকে ডাঙায় জমি পায় না চাষ করার জন্য, আর তুমি এসেছো পচা গর্তে চাষ করতে? মাথাটা কি পুরোই গেছে তোমাদের? হ্যাঁ, এখানে মশা আর ব্যাঙ ছাড়া তো কিছুই জন্মাবে না। দাদা, অভাব যখন মানুষের ঘরে হানা দেয় তখন তো বুদ্ধি একমাত্র পথ দেখায়। আমরা এখানে লাউয়ের চাষ করব। মাটির বদলে এই জলের ওপর আমরা বাঁশের মাচা তৈরি করছি। পাগলামির একটা সীমা থাকে বৌদি। সিধু ছোটবেলা থেকেই দুর্বল, ভারী কাজ করতে পারে না, আর তুমি তাকে নিয়ে এসেছো এই জলে নামাতে। গ্রামের লোকে জানলে হাসাহাসি করবে। পরের জমিতে মজুরি দেওয়ার শক্তি নেই, আর এখন এসেছে জলের ওপর চাষ করতে। এসব পাগলামি ছাড়ো, শরীরটা আরো খারাপ হবে। মিথিলা, নিতাইদা বোধহয় ঠিকই বলেছেন। লোকে আমাদের পাগল ভাববে। আর সত্যি কি এই পচা জলে কিছু জন্মাবে? আমার হাত পা কেমন অবশ হয়ে আসছে গো। ওগো, কারো হাসিতে আমাদের পেট ভরবে না। যারা আজ সমালোচনা করছে কাল তারাই আবার সফলতায় প্রশংসা করবে। এটাই মানুষের কাজ। তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। এই পচা ডোবাই হবে আমাদের জীবন পরিবর্তনের সিঁড়ি। আর নিতাইদা, আপনি বরং আপনার পথে যান, আর আমাদের কাজ আমাদের করতে দিন। আচ্ছা বাবা, আমি তো ভালো পরামর্শ দিতে এসেছিলাম গো। এখন তোমাদের এই ডোবায় পড়ে থাকাই ভালো। দেখি তোমাদের পাগলামি কত দূর যায়। মা, কাকা এভাবে বললো কেন? আমরা এখানে কষ্ট করে লাউ চাষ করছি, আর কাকা কিনা এভাবে হাসলো। হাসুক রে মা, মানুষের কাজই অন্যের দুর্দশা দেখে হাসা, আর সফলতা দেখে হিংসে করা। তাই বলে মানুষের কথা ভেবে পরিশ্রম থামিয়ে দিলে চলবে না। আমাদের নিজেদের মতো কাজ করতে হবে। হ্যাঁ রে মা, তোর মা ঠিক কথাই বলেছে। নিজেদের কাজ অন্যদের হাসিতে কখনো বন্ধ করা উচিত নয় রে। মাচা তো তৈরি হলো মিথিলা, কিন্তু এর ওপর কি কি দেবে? আমরা এর উপর শুকনো খড় দিয়ে একটা ঘন চাল বানিয়ে দেব। আর সেই খড় শুধু মাছাকে শক্তি দেবে না, লাউয়ের চারাগুলোকে রোদ থেকেও বাঁচাবে। সত্যি মিথিলা, তোমার কল্পনাটা যখন বাস্তবে রূপ নিচ্ছে তখন আমার ভেতরে একটা নতুন শক্তির জন্ম হচ্ছে। এখন শুধু চারা লাগানোর অপেক্ষা। দেখো, পচা পুকুরটা দেখে এখন আর চেনাই যাচ্ছে না। কত সুন্দর দেখাচ্ছে গো। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। এই ঘরের চালই হবে আমাদের স্বপ্নের আশ্রয়। কাল সকালেই আমরা চারদিকে লাউয়ের বীজ বপন করব।
এই পচা ডোবাই একদিন সবুজে ভরে উঠবে, দেখো। বাবা দেখেছো, এখন আমাদের পচা পুকুরটা কত সুন্দর দেখাচ্ছি। আগে তো এখানে মশা আর পোকার জন্য দাঁড়ানোই যেত না, আর এখন কত পরিষ্কার। লাউ গাছ হয়ে গেলে আরো অনেক সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। মিথিলা, দেখতে পাচ্ছ, মাত্র কয়েক সপ্তাহেই এই পচা ডোবাটা কি অপূর্ব রূপ ধারণ করেছে। আমি ভাবতেই পারিনি যে এই পচা ডোবার ওপর এত সতেজ লাউ গাছ হতে পারে। আমি ঠিক জানতাম, প্রকৃতির নিয়মই হলো সে যত্ন পেলে উজাড় করে দেয়। আর এই ডোবার তলার পচা কাদা, আসলে এটাই ছিল সবচেয়ে পুষ্টিকর সার। দেখো, প্রতিটি পাতায় কি সুন্দর উজ্জ্বল সবুজ রং। খড়ের চালটা এখন লতাকুড়োর ভারে আরো শক্ত হয়ে বসে গেছে। মা, বাবা, বাবা দেখো, এই লতাটা এখন কত বড় হয়েছে। আর এই যে সাদা ফুলগুলো, এখান থেকে কি লাউ হবে? আমি রোজ সকালে এই ফুলগুলোকে গুনি। হ্যাঁ রে মা, এখান থেকে ছোট ছোট লাউ বেরোবে। কিছুদিন পর যখন লাউ ধরবে, তখন দেখবি এই পরিশ্রমী আমাদের দিন বদলে দেবে। এ কি কাণ্ড সিধু, এটা কি তোমার সেই পরিত্যক্ত ডোবা নাকি? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না গো। কয়েকদিন আগেও তো এখানে দুর্গন্ধে টেকা যেত না, আর এখন এত সুন্দর। হ্যাঁ দাদা, আপনাদের আশীর্বাদে আর আমার স্ত্রীর বুদ্ধিতে আমরা এই চেষ্টাটুকু করেছি। পরিত্যক্ত জায়গাকে সুন্দর করে তুলেছি। সত্যি সিধু, তোমার বউয়ের বুদ্ধির প্রশংসা করতেই হয়। আমরা তো সবাই ভেবেছিলাম তোমরা পাগল হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তোমরা যা করেছো তাই গ্রামের একটা উদাহরণ। আমি সারা জীবন চাষবাস করলাম, কিন্তু ডোবার ওপর খড়ের চাল বানিয়ে লাউ চাষ করার কথা কোনোদিন কল্পনাও করিনি। আসলে দাদা, যখন অভাব মানুষকে তাড়া করে, তখন নতুন কিছুই ভাবতে হয়। আমরা শুধু আমাদের ক্ষুদ্র চেষ্টাকেই কাজে লাগিয়েছি। শুধু চেষ্টা নয়, তোমরা অসম্ভবকে সম্ভব করেছ। গ্রামের বাকি মানুষ, তারা তোমাদের দেখে হাসাহাসি করেছিল, তারা এখন সবাই ভিড় করছে তোমাদের এই সবুজ বাগান দেখার জন্য। সত্যি সিধু, তোমার ভাগ্য ফিরেছে এই বুদ্ধিমতী বউয়ের জন্যই। কাকা, আপনি আমাদের লাউ খাবেন তো? যখন লাউ বড় হবে, মা বলেছে আমরা সবাইকে দেব। হ্যাঁ রে মা, নিশ্চয়। এই পরিশ্রমের ফল না খেয়ে কি থাকা যায়? মিথিলা, আজ আমার শরীরটা আর আগের মতো দুর্বল লাগছে না। এই সবুজ রং যেন আমার মনের নতুন শক্তি দিচ্ছে গো, নতুন শক্তি দিচ্ছে। পরিশ্রমের সুফল এমনই হয় গো। মানুষ যখন মনের দিক থেকে আনন্দে থাকে, তখন শারীরিক অসুস্থতাও কম অনুভব হয়। এখন শুধু অপেক্ষা লাউগুলো বড় হওয়ার, আর তারপর আমাদের পরিশ্রম সার্থক হবে। মিথিলা, বিশ্বাস করো, আমার এখনো স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। এই কয়েক মাস আগেও আমরা এক মুঠো অন্নের জন্য হাহাকার করতাম, আর আজ দেখো ঝুড়ি ভর্তি লাউ। এক একটা লাউয়ের ওজন আর রং দেখে বাজারের সবাই হুমড়ি খেয়ে পড়বে গো। হ্যাঁ গো, এইটা শুধু স্বপ্ন নয়, তোমার ধৈর্য আর পরিশ্রমের ফল। এই লাউগুলো শুধু সবজি নয়, এগুলো আমাদের স্বপ্ন। আজ বাজারে গিয়ে তুমি ভালো দাম পাবে দেখো, কারণ এমন সতেজ লাউ এই মৌসুমে খুব একটা পাওয়া যায় না। শরীরটা আজ খুব হালকা লাগছে, মনে হচ্ছে এক নিমেষে আমি পুরো বাজার ঘুরে আসতে পারবো। আমি তবে আসি মিথিলা, রানীর জন্য আজ কিছু ভালো খাবার আর জামা নিয়ে ফেরার চেষ্টা করব।
ওরে বাবা, এ কি দেখছি সিধু, এ তো রীতিমতো অসাধ্য সাধন করেছ। এই লাউগুলো কি তোমার সেই পচা ডোবার ওখানকার মাচার লাউ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ আর আমার গিন্নির পরিশ্রম ও বুদ্ধির ফল। সিধুদা, আমি তো ভেবেছিলাম ওই পচা জলে কোনোদিন ঘাসও জন্মাবে না, কিন্তু এখন সত্যি অবাক হচ্ছি। এমন উজ্জ্বল আর না দুষ্ণুতুষ লাউ তো আমি বড় বড় চাষিদের জমিতেও দেখিনি। মাচাটা খড় দিয়ে বানিয়েছিল বলে লাউগুলো কি এতটা সতেজ হয়েছে নাকি? বুদ্ধি থাকলে যে সব হয় তা আজ প্রমাণ হলো। আমরা তোমাকে উপহাস করেছিলাম, কিন্তু আজ দেখছি তোমার ভাগ্য খুলে গেছে। যাও যাও যাও, বাজারে যাও, দেখবে এমন জিনিসের কদর শহর পর্যন্ত পৌঁছে গেছে। কই গো মিথিলা, কোথায় গেলে? দেখে যাও, আজ অবাক কাণ্ড হয়েছে। বাজারে লাউ তোলা মাত্রই পাইকাররা এসে সব কিনে নিয়েছে। ভাবতেও পারিনি এত টাকা হাতে আসবে। এই দেখো, আজ শুধু খাবার নয়, তোমার জন্য একটা নতুন শাড়িও এনেছি, আর আমার রানীর জন্য একটা জামা। আমার শাড়ির চেয়ে বড় আনন্দ হলো তোমার এই মুখের হাসি। আজ থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না গো। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম। গ্রামের সবাই আজ তোমার প্রশংসা করছিল মিথিলা। তারা বলছিল বুদ্ধিমতী বউয়ের জন্যই নাকি আমার কপাল খুলেছে। আমি গর্বিত তুমি আমার পাশে আছো মিথিলা। প্রশংসা মানুষের প্রাপ্য, তবে আমাদেরও কৃতজ্ঞ থাকতে হবে সেই মাটির কাছে যা আমাদের ফিরিয়ে দেয়নি। চলো, আজ অনেকদিন পর আমরা পেট ভরে ভাত খাবো। বাবা, তুমি বাজার থেকে এত কিছু এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ তোর জন্য নতুন জামা। ইয়ে, কি আনন্দ! কতদিন পরে নতুন জামা পেলাম। আরে দীপা নাকি? কতদিন পর বাপের ভিটায় এলে? হ্যাঁ কাকা, দাদারই খবর নিতে এলাম। শরীরের অবস্থা কেমন তার, আর সংসারই বা কেমন করে চলছে? আরে দীপা, সে এক এলাহি কাণ্ড। তোমার দাদার আর সেই আগের অভাব নেই। তোমার বৌদি মিথিলা কি যে অসাধ্য সাধন করেছ গো, কি যে বুদ্ধি! ওদের সেই পচা ডোবার ওপরে লাউয়ের মাচা তুলে পুরো সংসারের ভাগ্যটাই পাল্টে দিয়েছে। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম সিধু আর বাঁচবে না, কিন্তু ওর স্ত্রী ওকে শুধু বাঁচায়নি, ওর স্ত্রী হচ্ছে একটা লক্ষ্মী। এখন তো পুরো গ্রাম মিথিলার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। তাই নাকি? একটা সামান্য লাউ চাষ করে ভাগ্য বদলে গেল? আপনাদের কথা শুনলে মনে হচ্ছে সেই বুঝি স্বর্গ থেকে ভাগ্য বদলে এনেছে। তা তুমি যাই বলো দীপা, মিথিলা না থাকলে সিধু আজ ভিক্ষার ঝুলি নিয়ে পথে বসতো। ওর মতো বুদ্ধিমতী আর ধৈর্যশীল মেয়ে এ তল্লাটে আর একটিও নেই। আরে দীপা বোন, তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি রে। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ এলাম দাদা। পথে আসতে আসতেই তো অনেক কিছুই শুনলাম। মনে হচ্ছে গ্রামে এখন তোমার বউয়ের নামই বেশি শোনা যাচ্ছে। ঠিকই শুনেছিস দীপা। মিথিলা যা করেছে তা তো আমি দূরে থাক, গ্রামের কোনো চাষিও ভাবতে পারেনি। ওর বুদ্ধিতেই আজ আমরা দুবেলা পেট ভরে ভাত খেতে পারছি। রানীও এখন স্কুলে যাচ্ছে, সব ওরই কৃতিত্ব। ও আচ্ছা, তো তুমি এখন ঘরে বসেও কৃতজ্ঞের জয়গান গাইবে, নাকি আমাকে একটু বসার জায়গাও দেবে? আর তোমার সেই বুদ্ধিমতী বউ কোথায়? তাকে তো দেখছি না। ও তো পাশের বাড়ি লাউ দিতে গেছে, এখনই চলে আসবে।
দাদা, ব্যস্ত আছো নাকি? তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল না দীপা, কি বলবি? কি হয়েছে তোর? কোনো সমস্যা? আমার সমস্যা নয় দাদা, সমস্যা তোমার। এই যে দেখছি গ্রামের মানুষ থেকে শুরু করে তুমি নিজেও সবাই বৌদির প্রশংসায় পঞ্চমুখ। এটা কি তোমার একটু গায়ে লাগছে না? ও মা, গায়ে লাগবে কেন? ও তো প্রশংসার মতোই কাজ করছে। ওর বুদ্ধিতেই তো আজ আমাদের এই সুদিন ফিরেছে। আরে দাদা, তুমি বড্ড সরল। বুদ্ধি কি শুধু ওর একার? তুমিও তো অসুস্থ শরীর নিয়ে রোদে পুড়ে জঙ্গল পরিষ্কার করেছো, আর দিন শেষে নাম হলো কার? বৌদির। গ্রামের লোকে তো ভাবছে তুমি অপদার্থ, বউয়ের বুদ্ধিতে চলো। পুরুষ মানুষ হয়ে কি তোমার মান সম্মান থাকলো? তুই ভুল বুঝছিস দীপা। ও তো আমাকে সাহায্যই করেছে। ও না বললে তো আমি ওই পচা ডোবাটার দিকে ফিরেও তাকাতাম না। আরে দাদা, বউকে এত মাথায় তোলা ভালো নয়। বেশি মাথায় তুললে দেখবে একদিন সে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। সামান্য লাউ চাষ করেছে, এতে এমন কি হাতি খোড়া কাজ করেছে। তুমি যদি অন্য কারো বুদ্ধি নিতে, তবে হয়তো আরো ভালো কিছু করতে পারতে। দেখবে একদিন সে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও ছাড়বে না। পিসি, তুমি এমন কথা কেন বলছো? মা তো সব সময় বলে বাবা খুব পরিশ্রমী। বাবা ছাড়া মা কি একা এত বড় মাচা বানাতে পারতো? মা তো বাবাকে অনেক ভালোবাসে। তুই ছোট মানুষ, বড়দের কথায় কান দিবি না তো। যা, গিয়ে পড়াশোনা কর। দীপা, রানী ঠিকই বলেছে। মিথিলা তো কোনোদিন নিজেকে বড় বলে দাবি করেনি। তুই শুধু শুধু ওর পেছনে লাগছিস কেন বলতো? আমি তার পেছনে লাগছি না দাদা, আমি শুধু তোমার চোখ খুলে দিচ্ছি। আজ তুমি যদি না বসো, তবে ভবিষ্যতে তোমায় পস্তাতে হবে। তুমি কি চাও লোকে তোমায় চিরকাল বউ পাগল বলে ডাকুক? বউকে শাসনের মধ্যে রাখাই হলো আসল পুরুষত্ব। দাদা, আমি তোমার নিজের বোন বলেই এত কথা বলছি। পরের ঘরের মেয়েকে এত বিশ্বাস করো না। আজ দেখছো সে ডোবায় লাউ চাষ করে খুব বাবা নিচ্ছে। কাল দেখবে সে বাড়ির ওপর নিজের কর্তৃত্ব ফলাচ্ছে। তখন তুমি হবে ওর হুকুমের গোলাম। দীপা, তুই কি বুঝতে পারছিস কি বলছিস? মিথিলা এই বাড়ির বউ হতে পারে, কিন্তু সে আমার বিপদের সবচেয়ে বড় বন্ধু। বন্ধু? তুমি বড্ড বোকা গো দাদা। সে আসলে তোমাকে ব্যবহার করছে। এই লাউ চাষ, এই নতুন বুদ্ধি সবই তার সাল, যাতে নিজেকে তোমার সে বড় প্রমাণ করতে পারে। আমি তো তোমার ভালোই চাই, তাই বলছি এই বারবারন্ত এখনই থামাও, নয়তো একদিন পস্তাতে হবে। যথেষ্ট হয়েছে দীপা, আর একটি শব্দ উচ্চারণ করবি না। আমি এতক্ষণ সহ্য করছিলাম, কারণ তুই আমার বোন, কিন্তু এখন তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। এ কি দাদা, তুমি আমার ওপর চেঁচাচ্ছ কেন? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলেছি। মঙ্গল নয়, তুই আমার সাজানো সংসারে অশান্তির বিষ ঢালছিস। মিথিলা যখন আমার অসুস্থতার দিনে না খেয়ে রাত কাটিয়েছে, তখন তুই কোথায় ছিলি? যখন আমরা অনাহারে এই পচা ডোবাটির দিকে তাকিয়ে চোখের জল ফেলতাম, তখন তুই একটিবারও কি খবর নিয়েছিলি? আজ মিথিলার বুদ্ধিতে আমার ঘরে সচ্ছলতা এসেছে। আমি সুস্থ হয়ে ওঠার অনুপ্রেরণা পেয়েছি, আর তুই কিনা তার নামে আমার কাছে দুর্নাম করছিস। দাদা, তুমি শুধু ওর দিকটাই দেখছো। চুপ কর। কারো কোনো ভালো কাজের প্রশংসা করা দোষের কিছু নয়, বরং প্রশংসা করা হলো কৃতজ্ঞতার লক্ষণ। কৃতজ্ঞতা প্রকাশ করতে না জানা সবচেয়ে বড় পাপ। মিথিলা আমার অর্ধাঙ্গিনী। সে আমাকে যে সম্মান আর যে নতুন জীবন দিয়েছে, তার প্রতি অসম্মান আমি সহ্য করব না। তোর মতো সংকীর্ণ মনের মানুষের এই বাড়িতে কোনো স্থান নেই। কাল সকালেই চলে যাবি। তুমি তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো দাদা? হ্যাঁ, সোজাসুজি বলছি। যে আমার স্ত্রীকে সম্মান দিতে পারে না, সে আমাকেও সম্মান করে না। তুমি এখনই নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। আমি চাই না তোমার ঈর্ষা আমার পরিবারের শান্তি নষ্ট করুক। দাঁড়িয়ে আছো কেন দীপা? এ বাড়িতে তোমার আর কোনো ঠাঁই নেই।
তুমি চলে গেলেই আমাদের সংসারে শান্তি ফিরবে। হগু কি হয়েছে? তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন? কিছু না মিথিলা, তুমি যাও রান্না করো। পিসি, তুমি কি চলে যাচ্ছ? এই নাও বোন, এই বাটিতে কিছু খাবার আর কিছু নতুন শাড়ি আছে, এগুলো নিয়ে যাও। সময় করে আবার এসো। আর দাঁড়াও, তোমায় দুটো লাউ দিয়ে দিই। আমি গত 2 দিন ধরে শুধু বৌদিকে নিয়ে হিংসে করেছি। দাদাকে ওর বিরুদ্ধে বেশি তুলতে চেয়েছি, অথচ একবারও আমার সামনে এসে ঝগড়া করেনি। এমনকি দাদা আমাকে বের করে দেবার সময়ও ও আমার জন্যে খাবার আর উপহার গুছিয়ে দিচ্ছে। জানো পিসি, মা বাবাকে বলেছে তোমার সাথে যেন ঝগড়া না করে। আমি কতটা নিস, আমি ভেবেছিলাম ও অহংকারী, ও দাদাকে নিয়ন্ত্রণ করছে। ও তো আসলে আমাদের এই ভাঙা সংসারটাকে জোড়া দেবার জন্যেই নিজের জীবন বাজি রেখেছে। ওর নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমার ইসে কত ছোট। পিসি, তুমি কাঁদছো কেন? মা তো তোমার উপর রাগ করেনি। না রে মা, আমি কাঁদছি আমার নিজের ভুলের জন্যে। আমি তোর মায়ের যোগ্যতা বুঝতে পারিনি। আজ আমি বুঝতে পেরেছি কেন গ্রামের সবাই ওর প্রশংসা করে। ও শুধু বুদ্ধিমতী নয়, একজন অসাধারণ মানুষ। এই নাও বোন, এই লাউ দুটো রান্না করে খেও। বাইরের কোনো কীটনাশক দেওয়া না, এর জন্যে খেতে অনেক স্বাদ। ভৌতি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বড্ড অপরাধ করেছি। এই তোমার বিশাল হৃদয়ের বিপরীতে আমার মনটা ছিল অত্যন্ত ছোট। আমি হিংসে অন্ধ হয়ে তোমাদের সুখের সংসারে বিষ ঢালতে চেয়েছিলাম। না দীপা, সিসি, তুমি আমার ছোট বোনের মতো। তুমি আমার পা ধরবে কেন? ওঠো, শান্ত হও। পরিবারে মান অভিমান তো থাকতেই পারে, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। না বৌদি, এটা শুধু অভিমান ছিল না, এটা আমার নিচুতা। তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি তোমার ক্ষতি চাইছিলাম। দাদার বকা খেয়ে আমার মনে হচ্ছিল তুমি আমাকে অপমান করেছো, কিন্তু তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার ভুল ভেঙে গেছে। তুমি সত্যিই বাড়ির লক্ষ্মী। দীপা, আজ আমি খুব খুশি হলাম। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝতে পেরে শুধরে যাওয়াটা বড় ব্যাপার। আমি তোকে রাগ করে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কারণ আমি চাইনি আমাদের এই সততা আর পরিশ্রমের মাঝে কোনো কলুষতা থাকুক। পিসি, তুমি আর কটা দিন থাকো না, আমরা মজা করে লাউ খাবো আর বাজারে গিয়ে লাউ বিক্রি করবো। হ্যাঁ দীপা, তুমি না হয় আর কটা দিন থেকে যাও, আশা তো হয় না খুব একটা। বুঝলি তো দীপা, একটি বড় শিক্ষা হলো, কারো ভালো কাজের প্রশংসা করলে কেউ ছোট হয় না, বরং তাতে নিজের মনের মহত্ব প্রকাশ পায়। কৃতজ্ঞতা প্রকাশ করাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের শক্তি। হ্যাঁ দাদা, এখন আমি সব বুঝতে পেরেছি। যে সমাজ অন্যের উন্নতি দেখে প্রশংসা করতে জানে না, সে সমাজ কোনো দিন এগোতে পারে না। তোমাদের এই ঘরের মাসার লাউ যেমন সবাইকে অবাক করেছে, তোমার শাসনও আমায় তেমনই শিক্ষা দিল। যাক, সব সমস্যা মিটে গেল। তাহলে আজ ঘরে ভালো খাবার রান্না হবে, সবাই মজা করে খাবো। দীপা, এসো বোন, সবাই মিলে আজ একসাথে আনন্দ করে সময় কাটাই। কারো প্রশংসা করলে কেউ ছোট হয় না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। হিংসে মানুষকে ধ্বংস করে, আর কৃতজ্ঞতা ও ক্ষমা মানুষকে মহান করে তোলে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। রাজু, এখানে বসে বসে কি ভাবছো? কে কে কথা বলছে?
ভয় পেও না রাজু, আমরাই উঠোনের মাছ। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট মাটির বাড়ি। বাড়িটার সামনেই খোলা উঠোন। বর্ষায় সেখানে কাদা জমে আর শীতে উড়ে ধুলো। সেই উঠোনেই দিন কাটে রাজুর। রাজুর বাবা মারা গেছে অনেক আগেই। বাবার মুখটাও ঠিক মনে নেই তার। শুধু মায়ের চোখে জমে থাকা কষ্ট দেখে সে বোঝে বাবার না থাকাটা কত বড় অভাব। মা, ও মা, আমার বাবা নেই কেন মা? তোর বাবা তো মারা গেছে রে বাবা। মা, সবার তো বাবা আছে, তাহলে আমার বাবা নেই কেন মা? বাবারে, তোর এই কথার আমি কি জবাব দেব? সৃষ্টিকর্তা তোর বাবাকে নিয়ে গেছেন, আর এই জন্যই তোর বাবা নেই। মরা মানুষ কি আর ফিরে আসে বাবা? মা, বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। সবার মতো আমরাও আরামে আনন্দে দিন কাটাতে পারতাম মা। রিনার জীবনটা সহজ ছিল না। ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করে, কখনো ক্ষেতের আগাছা পরিষ্কার করে, সারাদিন খাটুনির পর সন্ধ্যায় ঘরে ফিরে এসে সে ছেলের জন্যে ভাত বসায়। অনেকদিন ধরে ভাত আর পাতলা ডালি তাদের সঙ্গী। সেদিনও রিনা কাজ থেকে বাড়ি ফিরছিল। রিনা দেখে রাজু উঠোনের এক কোণে বসে আছে। রাজু, এই রাজু, কিরে বাবা, এখানে এমন করে বসে আছিস কেন? মা, মিনা কাকি মনে হচ্ছে মাছ ভাজি করছে। দেখো, মাছের কি সুন্দর গন্ধ আসছে। আহ, মাছ ভাজির গন্ধ শুকে মনে হচ্ছে আমি অনেকগুলো মাছ ভাজি খাই মা। রাজু, পরের বাড়ির গন্ধ অমন করে শুকতে হয় না। চল বাড়ি চল বাবা। মিনা ভাবি তোকে এখানে বসে থাকতে দেখলে খুব বকবে। কেন বকবে মা? আমি তো আর ওদের বাড়ি খেতে যাচ্ছি না, আর ওদের মাছ চাইতেও যাচ্ছি না। আমি শুধু এখানে বসে মাছ ভাজির গন্ধটাই শুকছি মা। তুই আগে বাড়ি চল, আমি বাড়ি গিয়ে তোকে সব বুঝিয়ে বলবো। কি রে, তোরা মাছ এলে আমার রান্নাঘরের এখানে কেন দাঁড়িয়ে আসিস? হ্যাঁ, তোদের মতলব খানা কি? না না ভাবি, কোনো মতলব নেই। আমরা তো এখানে দাঁড়িয়ে এমনি কথা বলছিলাম। কেন রে, তোদের আমার রান্নাঘরের পেছনে দাঁড়িয়ে কেন কথা বলতে হবে? হ্যাঁ, দুনিয়ায় কি আর কোনো জায়গা নেই? নিজেদের এত বড় একটা উঠোন পড়ে আছে, ওখানে গিয়ে তো কথা বলতে পারিস নাকি? রাজু, তোকে আমি সেই কখন থেকে বলছি এখান থেকে চল। তুই তুই তো আমার কোনো কথাই কানে নিচ্ছিস না। আরে এই রাজু, কি রে, আমার রান্নাঘর থেকে কিছু চুরি করার ফোন দিয়ে আসছিস না তো? সত্যি করে বল তো। সি মিনা ভাবি, আমার ছেলে চুরি করার কেন ফোন দিয়ে আসবে? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর না। বাদ দে তোর মন গড়া কথা। ঘরে অভাব থাকলে তোদের মতো ফকিরেরা চুরি করতে দুবারও ভাববে না। ভাবি, একটু ভেবে চিন্তে কথা বলবেন। অহেতুক আমাদেরকে এইভাবে কেন কথা শোনাচ্ছেন? রান্নাঘরের কাছে ঘুরঘুর করছিস কেন তোরা? এই রাজু, রাজু, ঠিক করে বল কিন্তু। কাকি, আমি কোনো কিছু চুরি করার জন্য এখানে আসিনি। চুরি করার জন্য আসিসনি তো কেন এসেছিস? তুমি মাছ ভাজছিলে, চারপাশে মাছ ভাজির খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, তাই আমি এখানে বসে বসে মাছ ভাজির ঘ্রাণ শুকছিলাম। ঘ্রাণ শুকছিলি মানে? আমাদের খাবারে চোখ দিচ্ছিলি তাই না? এর জন্যই তো বলি, খাবার খেলেই আমার ছেলেটার পেট কেন ব্যথা করে। তুই খাবারে রোজ চোখ দিয়ে রাখিস, আর তাহলে সেটা আমার ছেলের পেটে কি করে হজম হবে? মিনা ভাবি, কি বলছেন এসব বাজে বাজে কথা? রাজু আপনাদের খাবারে কি করে চোখ দেবে? ও তো আপনার রান্নাঘরে কখনোই ঢোকে না। তোর ছেলেকে এখান থেকে নিয়ে যা, আর যদি কখনো আমার রান্নাঘরের আশপাশেও দেখি না, তবে ওর একদিন কি আমার একদিন।
চল, এক্ষুনি বাড়ি চল। আর যদি কখনো তোকে দেখেছি না, তাহলে বাড়িতে তোর ভাতই বন্ধ। মা, হাতটা ছাড়ো, আমার খুব ব্যথা লাগছে মা। ছাড়ো ছাড়ো মা, ছাড়ো। কেন ছাড়বো? আমার একটা কথাও তো তুই কানে তুলিস না। তোকে কতবার করে বলেছি তুই ওখানে যাবি না। আমার কথা শুনলে তো মিনা ভাবির এসব বাজে বাজে কথা শোনা লাগতো না। একটু কথা শুনলে কি হয়? চলে আসলে তো আর মাছ ভাজির গন্ধটা শুকতে পেতাম না। কেন? গন্ধ শুকে কি হয় শুনি? গন্ধে কি তোর পেট ভরেছে? তা গন্ধ শুকবো না তো কি করব বলো তো? সেই কবে মাছ খেয়েছি সেটাই তো মনে পড়ে না। আমার খুব মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো কখনো মাছ রান্না করো না। তাহলে পরের বাড়ির গন্ধ শুকবো না তো কি করব বলো? আচ্ছা ঠিক আছে, আমি কাল যে করি হোক তোকে মাছ ভাজি খাওয়াবো। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সত্যি বলছি। ইয়ে, কি মজা! আমি কাল মাছ ভাজি খাবো। আমার ভালো মা। কাল তো রাগে পড়ে রাজুকে বলেছি আজ মাছ রান্না করে দেব, কিন্তু সারাদিনে তো একটা টাকাও জোগাড় করতে পারলাম না। এখন এখন আমি মাছ কোথা থেকে জোগাড় করব? যাই, একটু বাজারে গিয়ে দেখি, যদি কোনোভাবে মাছ পাই তবে না হয় একটা মাছ নিয়ে আসবো। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মাছ নিবি নাকি? হ্যাঁ? হ্যাঁ দাদা, আমাকে একটা মাছ দাও না। শোনো কথা, তা মাছ নিবি, টাকা আছে তো? এখন কিন্তু মাছের বাজারে আগুন। মাছের অনেক দাম, অনেক দাম। না দাদা, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই মানে? টাকা নেই তাহলে মাছ চাইছিস কেন? আর আমার দোকানের সামনে দাঁড়িয়েই বা আছিস কেন? তোমার কাছে তো কত মাছই পোষে যায় দাদা, আর তোমরা তোমরা তো সেই মাছ ফেলেই দাও দাদা। ওই পচা মাছ দেখি একটা মাছ দাও না আমাকে। ইস, কথা একখানা বললি, এই ফ্রিতে চাইতে তোদের লজ্জা করে না? আমার মাছ কিনতে বুঝি টাকা লাগে না? লোকে কি আমাকে ফ্রিতে দেয়? না দাদা না, ভালো মাছ চাইনি তো, শুধু পচা মাছই চাইছি। আমার ছেলেটা মাছ খেতে চাইছে, একটা মাছ দাও না গো দাদা। আমার দোকানের সামনে থেকে যা তো। তোর ছেলে খেতে চাইছে তো আমি কি করব? এখন আমার বেচা বিক্রির সময়, এখানে সে ঝামেলা শুরু করে দিয়েছে। যা তো, যা তো এখান থেকে, যা 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 যা, দূর হ, দূর হ। দাও না দাদা, দাও না, একটা দিতে হবে না, আমাকে বরং এক টুকরো মাছ দাও। মাছের যে দাম, আর উনি আসছে ফ্রিতে মাছ চাইতে। তুই কি যাবি এখান থেকে নাকি? হায় রে পোড়া কপাল, এই কপাল কি আর কোনোদিন ভালো হবে না? ছেলেটাকে কি করে বলবো? ওকে যে কথা দিয়েছিলাম। যত সব, না জানি কোথা থেকে এরা চলে আসে। মা, বলেছিলে আজ মাছ দিয়ে ভাত দেবে। মাছ দিয়ে ভাত খেতে ভারী মজা লাগবে মা। ও মা, খিদে লেগেছে, ভাত দাও মা, ভাত দাও। আয় বস এখানে, এবার ভাত খেয়ে নে বাবা।
তাহলে মাছ এনেছো? আজ পেট ভরে কটা ভাত খাবো। মা, তুমি তো বলেছিলে আজ মাছ দিয়ে ভাত দেবে, তাহলে প্লেটে মাছ নেই কেন? যা দিয়েছি সেটা দিয়ে খেয়ে নে। মা, তার মানে তুমি আজও মাছ রান্না করনি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে মা। আজ তো মাছ রান্না করিনি বাবা। কেন মা, তুমি মাছ কেন রান্না করনি? মাছ নেই তাই রান্না করিনি। মাছ কখন থাকে বলো তো? কালও তো ছিল না মা। কতদিন হয়ে গেল আমি মাছ খাই না, কতদিন হয়ে গেল। হাটে যে মাছের খুব দাম রে বাবা, আজ যা আছে তাই দিয়ে খেয়ে নে। মাছের দাম কমলে আমি তোকে ঠিক মাছ এনে খাওয়াবো। মা, সবাই মাছ খায়, আমি কেন মাছ খেতে পারি না? আজ আমি মাছ দিয়েই ভাত খাবো। আজ 1 সপ্তাহ ধরে ডাল ডাল আর ডাল দিয়ে ভাত, আমি আর খাবো না ডাল দিয়ে ভাত। হ্যাঁ, তো মাছ মাছ না করে আমাকে খেয়ে ফেল। হে অভাবে জীবন আমার আর ভাল লাগে না। আমার কি পুকুর আছে সে তোকে মাছ এনে দেব? যাও, তোমাকে মাছ কিনে খাওয়াতে হবে না। এবার আমি আমার নিজের পুকুরে মাছ চাষ করে তারপরে আমি মাছ খাবো। রাতে রিনা ঘরে শুয়ে জানলা দিয়ে আকাশের দিকে নির্বাকভাবে তাকিয়ে আছে। রাজু বারান্দায় বসে কাঁদতে কাঁদতে উঠোনের দিকে তাকিয়ে বলল, মা, আমি আর বাজারের মাছ চাই না। আমি আমাদের উঠানের পুকুর বানাবো। আমি নিজেই মাছ চাষ করব। মা, ও মা, আমাদের কোদালটা কোথায় রেখেছো? এই সাত সকালে উঠে তোর কোদালের দরকার কেন পড়ল রে? তোমাকে দিতে বলেছি, না বকে দাও তো। এই নে তোর কোদাল। হ্যাঁ, দাও। রাজু কোদাল নিয়ে উঠোনের এক কোণে মাটি খোঁড়া শুরু করলো। কিরে রাজু, মাটি খোঁড়া শুরু করলি যে? মাটি খুঁড়ে কি করবি? মাটি খুঁড়ে আমি এখানে পুকুর বানাবো মা। কি বললি? পুকুর বানাবি? এইটুকু উঠোনে কি আবার পুকুর হবে নাকি? কেন হবে না? চেষ্টায় অবশ্যই সফলতা পাওয়া যায়। আরে তুই কি পাগল হলি? এইটুকু উঠোনে নিজেরাই তো হাঁটাচলা করার জায়গা পাইনি, তার উপর পুকুর? পুকুর কোথায় বানাবি? এই তো উঠানের এক কোণে পুকুর বানাবো। এত বড় উঠান তো খামোখাই পড়ে আছে, এটা তো আমাদের কোনো কাজেই লাগে না। এখানে পুকুর কেটে আমি বাড়ির উঠানে মাছের পুকুর বানাবো। পাগলামি করিস না বাবা, এইটুকু পুকুরে মাছ হয় না। হবে মা, ছোট পুকুরে মাছ হয় না বুঝি? তাছাড়া কোথাও কি লেখা আছে নাকি পুকুর বড় হলেই তাতে মাছ হবে, ছোট হলে হবে না? আচ্ছা, তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি তোকে কিছুই বলবো না। পুকুর কাটাও তো সহজ নয় রে বাবা, একটু পরেই তুই নিজেই হার মেনে যাবি। খালি খালি তোর কষ্ট হবে, আর আমার উঠোনটাও নষ্ট হবে। রাজু উঠোনের এক কোণে মাটি খুঁড়তে শুরু করলো। সে অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে পুকুর কাটতে লাগলো। আরে এই রাজু, এমন করে গর্ত কেন করছিস রে উঠোনে? আমি বাড়ির উঠানে মাছের পুকুর বানাবো, তাই গর্ত করছি। কি বললি? বাড়ির উঠোনে মাছের পুকুর? এটা আবার কখনো হয় নাকি? মাছ খেতে না পেয়ে কি তুই পাগল হয়ে গেছিস নাকি? মাথার ভেতরে সবসময় মাছ মাছ করছে নাকি? গরিব হলে পড়ানে তো কত কিছুই খেতে চায়, সব কিছুই কি আর আমাদের কপালে জোটে? কিছু চেষ্টা নিজের থেকে করতে পারলেও সমস্যা কি ভাবি?
বাবা গো বাবা, কি যুগ এলো রে বাবা! এমন ঠ্যাস মেরে কথা বলার কি আছে? আজকাল মানুষের ভালো কথাও বলার মতো নেই। ও ছোট মানুষ, যেটা ভালো মনে করে সেটাই করুক না ভাবি। পারলে উৎসাহ দিবেন, আর না পারলে কাউকে নিয়ে উপহাস করবেন না। ইস, তোদের নিয়ে ভাব, উপহাস বা উৎসাহ! আমার তো বইয়ে গেছে। থাক তোরা। রাজু বাবা, আজ আর মাটি খুঁড়তে হবে না। এখন কিছু মুখে দিয়ে শুয়ে পড়, কাল আবার কাটিস। না মা, তুমি ঘরে যাও, আমি আরেকটু পরে আসবো মা। পুকুরটা তো অনেক বড় করেছিস, আর কত বড় বানাবি? ওই এত বড় পুকুরে পানি দিবি কোথা থেকে? কেন মা, তুমি এমন করে বলছো কেন? বাবারে, যে গর্ত করছিস তাতে কি কলের পানি দিয়ে ভরাতে পারবি? মাটি তো সব পানি টেনে নেবে। মা, তাহলে কি আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে মা? আমি কি বাড়ির উঠানে মাছের পুকুর বানাতে পারবো না মা? আর সেই পুকুরে মাছ চাষ করে কি মাছ খেতেও পারবো না? কাঁদিস না বাবা, কাঁদিস না। দেখিস, তোর এই কষ্ট একদিন ঠিক সফল হবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা ঠিক করে দেবে। হে সৃষ্টিকর্তা, আমাদের ওপর একটু দয়া করুন। আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, শুধু একটু নিজের বাড়ির উঠানে মাছের পুকুর করতে চেয়েছি, আর তার থেকে একটু মন ভরে মাছ খেতে চেয়েছি। একটু দয়া করুন, দয়া করুন একটু। চল বাবা, ঘরে চল, একটু বিশ্রাম নে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে আমার কি হবে বলতো? ঠিক আছে, চলো মা, আমি না হয় কাল আবার চেষ্টা করব মা, কাল আবার চেষ্টা করব। হঠাৎ মাঝ রাতে আকাশ কালো মেঘে ঢেকে যায়, চারদিক গর্জন করে ঝুম বৃষ্টি নামে। পুরো রাত ধরে একটানা বৃষ্টি। রাতের এই বৃষ্টিতে রাজুর পুকুরটা পানিতে ভরে গেল। সকালে উঠে রিনা দেখে গর্তটা ভরে গেছে পরিষ্কার পানিতে। সকালে সোনালি রোদের আলো পানিতে পড়তে পানি ঝিলমিল করে উঠল। রাজু বাবা, বাবা রাজু, তাড়াতাড়ি বাইরে আয়। দেখ বাবা, তোর পুকুর পানিতে ভরে গেছে। মা, কোথায়? ওই দেখ, ওই দেখ তোর পুকুরের পানি। মা, আমার পুকুরে কি সুন্দর পানি হয়েছে। মা, আমার তো পুকুর হয়ে গেছে। ইয়ে, কি মজা মা, আমার পুকুর হয়ে গেছে। বাবারে, তোর পুকুর তো হলো, কিন্তু মাছ কেনার টাকা কোথায় পাবি? মাছের তো অনেক দাম। মা, চিন্তা করো না, পুকুর যখন হয়ে গেছে মাছের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রাজু, রাজু, ওই দেখ, পানির ভেতর ছোট ছোট মাছ ঘুরছে। কি বলো, মাছ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মা, দেখো দেখো, আসলেই তো মাছ। আমাদের বাড়ির পুকুরে তো মাছও এসেছে। অন্য পুকুরের মাছ পানির সাথে ভেসে এসেছে মা। বাবারে, সৃষ্টিকর্তা তোর কথা শুনেছেন রে বাবা। এবার তোর মনের আশা পূরণ হবে। তোকে সৃষ্টিকর্তা নিরাশ করেননি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু সম্ভব। সে রাতেই ঘটল অদ্ভুত এক ঘটনা। চাঁদের আলোয় রাজু পুকুরের ধারে বসেছিল। হঠাৎ পানির ভেতর থেকে নরম কণ্ঠে কারো আওয়াজ ভেসে এলো। রাজু, এখানে বসে বসে কি ভাবছো? কে কে কথা বলছে? ভয় পেও না রাজু, আমরাই উঠোনের মাছ। মাম্মা মাম্মা, মাছ পেয়ে তুমি আবার কথা বলছো? এটা কি স্বপ্ন নাকি?
তোমার এত পরিশ্রম কি আর বৃথা যেতে পারে? তুমি খুব ভালো একটা ছেলে, তাই তো তোমার সাথে কথা বলতে এলাম। আমি তো পুকুর করেছি, নিজে চাষ করে মন ভরে মাছ খাবো, কিন্তু আমি কিভাবে তোমাদের ধরবো? তোমরা তো আমাদের মতোই। চিন্তা করো না, তুমি এই পুকুরে মাছ ধরবে, কিন্তু শুধু দরকার মতো। তোমার যতটুকু দরকার হবে ঠিক ততটুকুই, এই বেশি না। আমি লোভ করব না, আমি শুধু মাকে নিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে চাই। চিন্তা করো না ছেলে, তোমার মন যদি সারা জীবন এমনই থাকে তাহলে তোমার সুখের অভাব হবে না। সেদিনের পর থেকে পুকুরে আরো মাছ বাড়তে লাগলো। রাজুদের যতটা দরকার ঠিক ততটা মাছই আপনা আপনি এসে ধরা দিত। রাজু আর রিনা শুধু নিজেদের জন্য নয়, অভাবী মানুষদেরকেও মাছ দিয়ে সাহায্য করত। মাঝে মাঝে প্রতিবেশী বিনা এইসব দেখে হিংসে করত, কিন্তু রাজু ও রিনা এসব কিছুই মনে করত না। বাড়ির উঠোনে মাছের পুকুর রাজুদের সব দুঃখ কষ্ট দূর করে দিল।